ব্রাজিল মাস্ট বি 5 বারের চ্যাম্পিয়ন, ব্রাজিলই ফেভারিট। কতটা এগিয়ে রাখবে এই জিনিসটা? বললাম না, উইথ বলে সে এখনো ডেঞ্জারাস। রায়ান নাকি কুনিয়া, কাকে আপনি এগিয়ে রাখবেন? নকআউট প্রত্যেকটা ম্যাচ 50-50। জাপান এর আগে কিছুদিন রিসেন্টলি ব্রাজিলকে হারিয়েছে গত বছরের সেপ্টেম্বর উইন্ডোতে। ফ্রেন্ডলি ম্যাচ আর ওয়ার্ল্ড কাপের আসর ইজ টোটালি ভিন্ন। মধ্যমাঠে আসলে কতটা চ্যালেঞ্জ আসলে ব্রাজিলকে ছুড়ে দিতে পারে? ব্রাজিল কার সাথে খেলতেছে? টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট টিমের সঙ্গে টেকনিক্যালি যদি চিন্তা করেন অনেক দূর ব্রাজিল এগিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার অনফিল্ডের বিশেষ আয়োজন বিফোর দ্য হুইসেলের আজকের এপিসোডে। কিছুক্ষণ বাদে আসলে মুখোমুখি হবে ব্রাজিল এবং জাপান। তাছাড়া জাপানের সাথে ব্রাজিলের প্রথম ম্যাচটা শুরু হয়ে যাচ্ছে নকআউট স্টেজে। জাপান গ্রুপের রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করেছে এবং ব্রাজিল কোয়ালিফাই করেছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। মামুন ভাই, আজকের ম্যাচের ফেভারিট কারা? ব্রাজিল মাস্ট বি 5 বারের চ্যাম্পিয়ন, ব্রাজিলই ফেভারিট। আপনাকে এটা মানে বলতে হবে, কারণ যদি আপনি নর্মালি ওয়ার্ল্ড কাপের দিকে চিন্তা করেন তাহলে আমি মনে করি 50-50 ম্যাচ হবে, কারণ ব্রাজিলও ভালো অবস্থায়, জাপানও ভালো অবস্থায়। তাদের দুই গ্রুপ থেকে তারা ভালো অবস্থায় এখানে এসেছে এবং দুজন কোনো ম্যাচ হারা নাই। জাপানও হারে নাই, ব্রাজিলও হারে নাই। আমি জিনিসটা নর্মালি সব কিছু মিলে তাদের কিছু গুড সাইড আছে, যে গুড সাইডগুলি আসলে জাপানের ডিসিপ্লিন ফুটবল খেলে। আর হচ্ছিল ব্রাজিল এখন তাদের যে ফর্মে থাকা অবস্থায় তারা এখন নর্মালি তারা একটা ব্যাক ফুট থেকে তারা ফ্রন্ট ফুটে আসার ট্রাই করতেছে এবং তারা এখন অনেক গুছানো টিম। আনচেলত্তির আন্ডারে টিম আরও স্ট্রং হচ্ছে, ডে বাই ডে তারা ইমপ্রুভ করতেছে। এটাই আসলে তাদের অ্যাটাকিং লাইনে বিনির পারফরমেন্স হচ্ছে। সব কিছু মিলে আমি মনে করি যে এখানে ব্রাজিল এগিয়ে থাকবে। ব্রাজিলকে নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম ম্যাচে মরক্কোর এগেনস্টে ড্র করেছে এবং দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচে দু ম্যাচে আসলে 3-0 আসলে ডমিনেটিং জয়। কি মনে হচ্ছে প্রথম ম্যাচ থেকে একটু বেশি ইমপ্রুভমেন্ট? মাস্ট বি অনেক ইমপ্রুভ। হাইতির সঙ্গে আপনার ম্যাচটা আসলে ওইভাবে দেখবেন না, আপনি দেখলেও যদি দেখতে চান স্কটল্যান্ডের ম্যাচের এগেনস্টে তাদের প্রেসিংটা দেখবেন খেয়াল করে। আমি মনে করি যে সেকেন্ড ম্যাচে তাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে। আনচেলত্তির যে প্ল্যানিং, আনচেলত্তির যে টেকটিক্যাল সাউন্ড কোচ, সেটা সেকেন্ড ম্যাচে সে ট্রাই করেছে করার জন্য এবং সেটা সে সাকসেসফুল হয়েছে। কারণ আনচেলত্তি পরপর দুইটা ম্যাচে যে জিনিসগুলি করেছে টেকটিক্যালি চেঞ্জ হয়েছে, দুইটাতে সাকসেসফুল হয়েছে। যেখানে বিনির ইম্পর্টেন্সই সবচেয়ে বেশি ছিল, তাদের নাম্বার 9 স্ট্রাইকার চেঞ্জ হয়ে কোনিয়াকে নামিয়েছে, সেও সাকসেসফুল হয়েছে। আমি মনে করি যে সব কিছু মিলে তাদের সবচেয়ে ভালো সাইড হচ্ছিল তারা ফার্স্ট ম্যাচের পর পরের দুই ম্যাচে কোনো একটাতে গোল রিসিভ না করা। তাছাড়া যদি একটু বলি যে ব্রাজিলের হাইটটা একটু বেশি এবং ফিজিক্যালি জাপানের চেয়ে অনেক বেশি স্ট্রং। কতটা এগিয়ে রাখবে এই জিনিসটা? দেখেন, এখানে হচ্ছিল ব্রাজিল তো আসলে বডি কন্ট্রাক্ট টিম না, ব্রাজিল অ্যাটাকিং। আমরা ব্রাজিলকে চিনি অ্যাটাকিং টিম হিসাবে, অ্যাটাকিং ফুটবল, সাম্বা ফুটবল হিসাবে। এখানে কিছুটা ইউরোপিয়ান ধাঁচ আছে, কারণ স্পেনে খেলা বিনির মতো প্লেয়ার আছে, ক্যাসেমেরোর মতো প্লেয়ার ইংলিশ লিগে খেলে, রাফিনের মতো প্লেয়ার স্প্যানিশ লিগ খেলে, বার্সেলোনা রিয়াল মাদ্রিদে খেলে। সব কিছু মিলে আমার মনে হয় যে না, এখানে দুইটা জিনিস আপনাকে ইনক্লুড করতে হবে। একটা হলো সাম্বারটা, টুকিটাকি ফুটবল খেলার একটা ধাঁচ, প্লাস আপনার পাওয়ার ফুটবলের একটা ধাঁচ। দুইটাই একসঙ্গে করে। তাদের ডিফেন্ডাররা খুব পাওয়ারফুল, দুইটা ডিফেন্সিভ মিডফিল্ড খুব স্ট্রং, প্লাস উপরের সাইড যারা তিনটি স্ট্রাইকার খেলে, রাফিনা, বিনি, কোনিয়া, সবাই তাদের জায়গা থেকে সাকসেস। আমি মনে করি গুড ম্যাচ হবে এবং টিম ব্রাজিল ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। নেইমারের নেইমার মাঠে আসা, সব কিছু মিলে আমি মনে করি যে ব্রাজিল এখন দুর্দান্ত টিম এবং তারা তাদের সাকসেসের জায়গায়, ইমপ্রুভমেন্টের জায়গায় আছে। আই থিঙ্ক তারা যে ফাইনাল খেলবে না তাও গ্যারান্টি দিতে পারবে না, তারা খেলার মতো অবস্থানে আছে। বলছিলেন নেইমারের কথা, নেইমার প্রসঙ্গে একটু আসতে চাই। আগের ম্যাচে তিনি একদম শেষের দিকে নেমেছেন এবং 25 মিনিট সামথিং খেলেছেন। কি মনে হচ্ছে যে আজকের ম্যাচে জাপানের এগেনস্টে কি তিনি শুরু একাদশে থাকবেন কিনা? বা বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। না, কার্লো আনচেলত্তি তাকে আসলে খুবই শুরুর use করেছে একাদশে তাকে মনে রাখবে না, তাকে চেঞ্জিংয়ে যে কোনো কিছুতে প্ল্যানে তাকে ইনভলভ। আনচেলত্তি চাবে না সে আবার ইনজুরিতে পড়ুক। তার লাস্ট ম্যাচ যে 15-20 মিনিট খেলেছে, আপনি উইথ বলে সে এক্সিলেন্ট ছিল, স্টিলও আগের মতো আছে। বাট উইদাউট বলে ডিফেন্সিভ গেতে কিছুটা শেকিনেস আছে, শেকিনেসটা চলে যাবে ম্যাচ আরও 2-1 দিন, এক সপ্তাহ ম্যাচ গেলে। এই ম্যাচের পর যদি আপনি সেকেন্ড রাউন্ডের ম্যাচে যান, আমি মনে করি যে ওই টাইমে আপনি তাকে পেতে পারেন অ্যাভেলেবেল। বাট তাকে ম্যাচ টাইম দিয়ে, এই ম্যাচেও যদি তাকে চেঞ্জিংয়ে নামানো, ওই ম্যাচ টাইম দিয়ে তাকে টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা। আমার ধারণা আনচেলত্তি তাকে এখন 11-এ দিবে না। আনচেলত্তির প্ল্যান আছে তাকে কোন জায়গায় ইউজ করবে। আগের ম্যাচে বদলি হিসেবে নামে একদম শেষ মুহূর্তে তিনি কিন্তু 3টা চান্স ক্রিয়েট করেছিলেন।
And আমি বললাম না উইথ বলে সে এখনো ডেঞ্জারাস, তার টাচিং, তার মুভমেন্ট, বাট তার কাছে শেকিনেস আছে যে অনেকদিন 3 বছর পর আপনি ব্রাজিলের জার্সি পরে ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে মাঠে নামছেন, প্লাস হলো ইনজুরি থেকে উঠে আসা। আমি মনে করি এটা নেইমারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। জাপানের এগেনস্টে প্লেইং 11 আসলে শুরুর দিকে রায়ান নাকি কুনিয়া, কাকে আপনি এগিয়ে রাখবেন? আমি আপনার রাফিনা যদি খেলে, রাফিনা থাকলে রাফিনা, বিনি আর কোনিয়া, রাফিনার খেলার সম্ভাবনা আসলে খুবই কম। নাইলে তাহলে রায়হানই খেলুক। রায়হান লাস্ট ম্যাচে খুব ভালো পারফর্ম করছে, মানে যেটা দরকার ছিল ব্রাজিলের রানিং ফাইটিং, এটা সে ভালো করতে পেরেছে, বাট সে গোল করতে হয় না। ফার্স্ট গোল কিন্তু তার জন্য হয়েছে, তার চেজিংয়ের কারণে কিন্তু আপনার বিনি বলটা পেয়েছে। তাছাড়া যদি একটু মধ্যমাঠ নিয়ে আসলে কথা বলতে চাই, মধ্যমাঠে আসলে কতটা চ্যালেঞ্জ আসলে ব্রাজিলকে ছুড়ে দিতে পারে? স্বাভাবিক মধ্যমেট নিয়ে যদি আপনি কথা বলতে যান, মধ্যমেট আসলে ব্রাজিলের লাস্ট 2 ম্যাচে বলেন 3 ম্যাচে মধ্যমাঠের কন্ট্রোলটা নিতে পারে নাই। লাস্ট ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে কিছুটা ভালো ফুটবল খেলেছে, বাট ওভারঅল যে আপনার চ্যাম্পিয়ন ফাইট টিমের যে মিডফিল্ডার হওয়া দরকার ছিল, ক্যাসেমিরোর আরও বেশি আরও ফিট হওয়া, মানে আরও ভালো পারফর্ম করার, যেটা আমরা জানি ক্যাসেমিরোকে আরও ভালো পারফর্ম করতে হবে। ক্যাসেমিরোর জায়গায় যদি আসতে পারে, তো আমরা যে কে দেখি রিয়াল মাদ্রিদে দেখেছি, ম্যানচেস্টারে দেখেছি, যদি ক্যাসেমিরো হয়ে আসতে পারে, মিডফিল্ডটা যদি আরেকটু স্ট্রং হয়, তাহলে আমি মনে করি ব্রাজিল ওয়ান অফ দ্য বেস্ট টিম। আর তাছাড়া জাপানকে আসলে দেখা যায় মধ্যমাঠে কিন্তু তারা বেশ কিছু ট্রাপ ক্রিয়েট করে এবং সেখানে কিন্তু তারা বেশ কিছু সফল। এটা ব্রাজিলকে কতটা ভোগাতে পারে? মাসবি ভোগাবে। আপনার 90 মিনিটের ম্যাচে 120 মিনিটের ম্যাচ ট্রাইব্রেকারে গেলে আপনাকে 120 মিনিট, 90 মিনিটের ড্র থাকলে 120 মিনিট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এইসব জায়গায় জাপান আসলে মেন্টালি ফিজিক্যালি স্ট্রং, মানে আপনার এগিয়ে থাকতে পারে, বাট অ্যাজ এ উইথ বল বা আপনি টেকটিক্যালি যদি চিন্তা করেন, অনেক দূর ব্রাজিল এগিয়ে। আর নর্মালি আপনার জাপান যে ট্যাকটিক্সে খেলে থাকে, উইং অ্যাটাক করে, তাছাড়া বা হ্যাঁ উইং অ্যাটাক করে খেলে থাকে, তো কি মনে হচ্ছে ব্রাজিলকে আসলে তারা কতটা চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারে এই জায়গাটা? চ্যালেঞ্জ তো ক্রিয়েট করতে হবে। 50-50 ম্যাচ যখন আপনাকে 50-50 নকআউট, প্রত্যেকটা ম্যাচ 50-50, আপনি ওইভাবে দেখতে পারবেন না যে এর আগে ও আগে। আপনি বেসিক্যালি এইভাবে চিন্তা করতে পারেন যে হেড টু হেডে বিনির সঙ্গে জাপানের কে স্ট্রাইকার খেলে, বিনি আর জাপানের স্ট্রাইকারের মধ্যে তো ডিফারেন্স আছে, রাফিনোর সঙ্গে আরেকজনের তো ডিফারেন্স আছে, মিডফিল্ড ক্যাসেমিরোর সঙ্গে, বাট অ্যাজ এ টিম গেম ডিসিপ্লিন জাপান, আমি একটু আগে আপনাকে বলছি জাপান কিন্তু ডিসিপ্লিন ফুটবল খেলে। আপনি বললেন উইং ক্রস করে, উইং থেকে ক্রস করে, মানে এগুলো 90 মিনিট 120 মিনিট পর্যন্ত যদি জাপানকে খেলতে নিয়ে যান আপনি 120 মিনিট জায়গায়, এটা ব্রাজিলকে ভোগাতে পারে। যদি আপনি স্টার্টিংয়ে গোল করে ম্যাচ আপনার করে নিতে চান, তাহলে আপনাকে স্টার্টিংয়ে গোল করে ব্রাজিলের নিজের নিতে হবে, নাহলে জাপান 90 মিনিটস পর্যন্ত লাস্ট পর্যন্ত তারা ফাইট করে যায়। এবং আপনি যেটা বললেন মিডফিল্ড তাদের খুবই স্ট্রং, তারা 3-5-2 খেলে, মাঝে মাঝে 3-4-3 খেলে বা 4-4-2 খেলে, তারা চায় কি মিডলটা স্ট্রং করে রাখতে। তাছাড়া যদি আমি একটু জাপান এবং মনস্তাত্ত্বিক কথাটা যদি বলি, জাপান এর আগে কিছুদিন রিসেন্টলি ব্রাজিলকে হারিয়েছে গত বছরের সেপ্টেম্বর উইন্ডোতে। তাছাড়া জাপানের কোচও কিন্তু অনেক বেশি আশাবাদী যে ব্রাজিলকে তারা হারানোর সামর্থ্যটা রাখে। তবে দিন শেষে ব্রাজিল তো অনেক বড় একটা টিম এবং জাপান অবশ্যই এশিয়ার একটা বড় টিম, তবে বিশ্বকাপে তাদের সফলতার রেটটা খুব একটা বেশি না। কি মনে হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে আসলে কতটা জাপান এগিয়ে থাকে? দেখেন আমি আপনাকে বলি, আপনি ফ্রেন্ডলি ম্যাচ আর ওয়ার্ল্ড কাপের আসর ইজ টোটালি ভিন্ন। ফিফা ফ্রেন্ডলি আপনি একটা টিমকে রেডি করার জন্য করেন, আর ওয়ার্ল্ড কাপ হলো আপনি রেডি হয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ অর্জন করতে যাচ্ছেন। জাপান কার সঙ্গে ম্যাচ খেলতেছে? 5বারও ওয়ার্ল্ড কাপের এগেনিস্টে, চ্যাম্পিয়নের এগেনিস্টে। ব্রাজিল কার সাথে খেলতেছে? টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট টিমের সঙ্গে, মানে বেস্ট টিম বলতে টুর্নামেন্ট ওয়ান অফ দ্য প্লেয়িং বেস্ট টিম, মানে আপনার ম্যাচে তারা গত 3 ম্যাচে যে প্লেয়িং ওয়ার্ল্ড কাপে 3টা ম্যাচ খেলছে, তারা তাদের বেস্ট ম্যাচটা খেলেছে এবং তারা বেস্ট টিম। 3-4টা টিমের মধ্যে তারা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টিম, যে 3টে অ্যাভারেজলি ভালো খেলছে। এখন আপনাকে বুঝতে হবে ব্রাজিল কার এগেনিস্টে খেলতেছে, জাপান কার এগেনিস্টে খেলতেছে। ওয়ার্ল্ড কাপের আসর মানে আপনি এটাকে আপনি ওই ফিফা ফ্রেন্ডলির মতো জায়গায় নিতে পারবেন না। ফিফা ফ্রেন্ডলিতে আপনি হারতে পারবেন, এখানে আর হারানোর কিছু নেই, এখানে আপনি হারলে বাদ। আর এখানে ওয়ার্ল্ড কাপের আসর পুরো প্রস্তুতি নিয়ে টিম আসা, এই সব দিক দিয়ে ব্রাজিল মেন্টালি দিক অনেক স্ট্রং থাকবে, অনেক এগিয়ে। কারণ আপনাকে আমি বললাম কি বিনির সঙ্গে আপনি যদি তাদের যে কোনো প্লেয়ারের সঙ্গে ডিফারেন্স করেন, বিনিই তো ম্যাচ ডিফারেন্স করে দেবে। আপনি জাপানের একটা প্লেয়ারকে দেখাইতে পারবেন না বিনের মতো যে সে এক্সট্রাঅর্ডিনারি দিয়ে একা ম্যাচ জিতাবে। তারা খেললে টিম গেম খেলবে, আর ব্রাজিল হলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স প্লাস টিম, দুইটা একসঙ্গে হয়। এখন বিগ টিম আর স্মল টিমের মধ্যে পার্থক্য থেকে যায়। আমরা তারপরেও বললাম না 3টা ম্যাচ দেখে আপনি জাপানকে নেগলেক্ট করার কোনো রিজন নাই। যে টিম গেম খেলে, ডিসিপ্লিন টিম গেম ফাইট করে রেজাল্ট পাচ্ছে,
ব্রাজিল উন্নতি করতেছে, প্রত্যেকটা ডে বাই ডে ম্যাচ ভালো খেলতেছে। এবং গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের মতো টিমকে আটকে দিয়েছে। না, এটাই বললাম যে নট অনলি নেদারল্যান্ড, সুইডেনের মতো টিম, সুইডেনের দুইটা টপ স্ট্রাইকার আছে এখন বর্তমানে ইংলিশ লিগে খেলা, দুইটা টপ স্ট্রাইকার, তাদের এগেনস্টে জাপান যে ফুটবল খেলেছে ইজ গুড ফুটবল। এখন ওয়েট করতে হবে। ব্রাজিলের সঙ্গে আপনার জাপানের সঙ্গে 50-50 ম্যাচ আমরা মুখে বললে কি হবে, কিন্তু অনেক দূর এগিয়ে ব্রাজিল হিসাবে। আমরা নর্মালি দেখে থাকি যে জাপান শুরুর দিকে খুব একটা অ্যাটাকিং ফুটবলটা খেলে না, তবে যখন সময়টা আসলে আস্তে আস্তে গড়াতে থাকে এবং তারা তখন অ্যাটাকিং ফুটবলটা খেলে এবং তারা কিন্তু গোল করে। ইভেন গত বিশ্বকাপে আমরা দেখেছি তারা কিন্তু জাপান, এই 90 মিনিটস, জার্মানি, তাছাড়া স্পেনের মতো দলকে 90 হারিয়েছে। মিনিটস প্লাসে তারা গোল করে, বিকজ তারা হার মানতে চায় না ম্যাচের মধ্যে, তারা লাস্ট পর্যন্ত ট্রাই করে, এটাই তাদের স্ট্রেংথ। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ারে পাওয়ার চুমুকে অ্যাকশন। এই যে বলছিলাম যে গত বিশ্বকাপে তারা জার্মানি এবং স্পেনের মতো টিমকে হারিয়েছে, তাছাড়া ক্রোয়েশিয়ার এগেন্সে কিন্তু একেবারে টাইব্রেকারের মুহূর্তে গিয়েছিল, যদিও ক্রোয়েশিয়া কিন্তু এই ব্রাজিল এগেন্স্টও গতবার ভালো খেলেছে কোয়ার্টার ফাইনালে। কি মনে হচ্ছে যে ব্রাজিলকে কতটা আসলে ভরকে দিতে পারে? না না, মাসবি তো ব্রাজিল, তো আমি বললাম তো এই ম্যাচটা 50-50 ম্যাচ হবে, কিন্তু আপনি যদি লাস্ট 3টা ম্যাচ দেখেন ব্রাজিল আর জাপানের, দুই ধরনের। জাপান হচ্ছে আপনার ইমপ্রুভ না, জাপানের তো ওভারঅল ফুটবল খেলেছে, ব্রাজিলের ওভারঅল ভালো না, কিন্তু ব্রাজিল আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ করেছে। ফার্স্ট ম্যাচ মরক্কোর সঙ্গে যে ফুটবল খেলেছে, এই ফুটবলের পর সেকেন্ড ম্যাচ যেটা হাইতির সঙ্গে খেলেছে 3-0, আবার এসে আপনার স্কটল্যান্ডের সঙ্গে 3-0, মানে আপনার কোনো গোল রিসিভ করেননি, এটা কিন্তু আপনার স্ট্রং সাইড। আর জাপান কী করেছে, নেদারল্যান্ডের সঙ্গে 2-2, সুইডেনের সঙ্গে 1-1, দেন লাস্ট ম্যাচ চীনের সঙ্গে 4-0, অলমোস্ট তারা গোল রিসিভ করেছে। আমি মনে করি যে অ্যাজ এ টিম যদি আপনি অ্যাভারেজলি চিন্তা করেন, নর্মালি যে জাপানের 3টা ম্যাচ ভালো গেছে, ব্রাজিলের 3টা ম্যাচ 3 ধরনের গিয়েছে, 2টা ম্যাচ ভালো, 1 ধরনের মিডল। আমি মনে করি যে ওই যে আপনাকে বললাম, জাপান ব্রাজিলকে তখনই প্রবলেমে ফেলাবে যখন ব্রাজিল গোল করতে পারবে না। আর 90 মিনিট যদি আপনি এভাবে নিতে যান, তাহলে আসলে ব্রাজিলের জন্য লাস্ট মোমেন্টে ম্যাচ জেতাটা হবে কঠিন। বাট যদি ওভারঅল যদি আপনার ব্রাজিলের যদি বিনির জাদু দেখতে চান, বিনির জাদু হয়, তাহলে তো রেজাল্ট ব্রাজিলের পক্ষে যাবে। বাট এটা ইজি ম্যাচ হবে না, এটা আসলে আমরা ওয়ার্ল্ডের সবাই এই ম্যাচটা আসলে এনজয় করব। তাছাড়া একটু সেট পিস নিয়ে কথা বলি। সেট পিসে কিন্তু ব্রাজিল এবং জাপান দু দল কিন্তু খুবই ভালো একটা টিম সেট পিসের জায়গা থেকে। জাপান সুপরিকল্পিত একটা সেট পিস নিয়ে থাকে। তাছাড়া ব্রাজিল কিন্তু তাদের বডি ফিজিক্যালি এক্সারসাইজের দিক থেকে অনেকটা এগিয়ে থাকে। কি মনে হচ্ছে এই ম্যাচে আসলে জাপান কতটা সফল হতে পারবে ব্রাজিল against? দেখেন, নেদারল্যান্ডের এগেনস্টে সেট পিসে জাপান গোল করেছে এবং গোল রিসিভও করেছে, দুই ধরনের। তাদের ডিফেন্ডিংয়ের প্রবলেম আছে, অ্যাটাকিংয়ে ভালো, বাট ব্রাজিলের মনে হয় সেট পিসে এখনও গোল হয়নি, গোল করেও নাই, গোল রিসিভও করে নাই, তারা উইথ বলে টাইমে গোল করেছে। আসলে সেট পিচ তো একটা টিমের ডেড বল একটা ইম্পর্ট্যান্ট পার্ট, আপনার কর্নার ফ্রি কিকগুলো ডেড বল ইম্পর্ট্যান্ট পার্ট। আপনি যতটুকু ডেড বলে দেখবেন কর্নার থেকে, ফাউল থেকে, তার থেকে বেশি হলো ডিবক্সের আশেপাশে ফ্রি কিক, এদিকে আবার ব্রাজিল এগিয়ে আছে জাপানের থেকে। তাছাড়া যদি বলি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিছুক্ষণ পরে আসলে ম্যাচ শুরু হবে। যদি বলি যে এই ম্যাচে যদি সামহাও জাপান জিতে যায়, এটা আসলে এশিয়ান কান্ট্রি হিসেবে কতটা বড়? আসলে আপনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে আপনি সেকেন্ড রাউন্ডে যাবেন, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার ব্রাজিলের জন্য। এটা আসলে ব্রাজিলের ফুটবলের সাকসেসের একটা জায়গা, যে তারা ব্রাজিলকে হারিয়ে সেকেন্ড রাউন্ডে গিয়েছে। এটা আসলে আমি মনে করি আমাদের এশিয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ভালো রেজাল্ট। আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট আমাদের এশিয়ার জন্য। এবং শেষের দিকে জানতে চাই দু দল কি আসলে আনচেঞ্জ 11 নিয়ে প্রেফার করবে কিনা? না, আসলে আমি মনে করি লাস্ট যে ব্রাজিলের 11 খেলবে, জাপানেরও লাস্ট 11, কারণ তারা তো ওই জায়গা থেকে উঠে আসছে, তারা তো সুযোগ পায়নি, আগে কোয়ালিফাই করে নেয়। অ্যাজ এ টিম আই থিঙ্ক যারাই খেলুক, মানে যে টিমই খেলুক, মানে আমার মনে হয় বেস্ট 11 তারাই খেলবে এবং তারাই ফেস করবে একজনকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন ব্রাজিল বনাম জাপানের মধ্যকার ম্যাচ নিয়ে কথা। কিছুক্ষণ বাদে আসলে ম্যাচটা শুরু হবে এবং বরাবরের মতো আমাদের সাথে যুক্ত ছিলেন মামুনুল ভাই, এবং তার মুখ থেকে শুনছিলেন তিনি মনে করেন যে এই ম্যাচে দু দল আসলে জমজমাট একটা ফুটবলে আমাদেরকে উপহার দেবে এবং আমরা তো অবশ্যই এই একটা ভালো এক্সাইটিং ম্যাচ দেখার জন্য ওয়েট করতেছি। দেখা যাক শেষ পর্যন্ত নকআউট স্টেজে পরের রাউন্ডে কারা যায়। আপাতত এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।